গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে সেটি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এমন কোনো কাজ করা উচিত নয় যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে এমন প্রত্যাশা করে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আবু সাইদ অপুর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলেও সেটা ভালো হবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, ইট ইজ এ ক্যারিয়ার। এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না, কোনো অধিকারও আসবে না, কোনো জবাবদিহিতা আসবে না, কোনো দায়বদ্ধতা আসবে না। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এই সরকারের মাধ্যমেই এটা একটা ইন্টেরিয়াম করবে, মাথায় রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জন্য আমরা এই সরকারকে সকলে সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছি। এদিকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন এমন প্রশ্ন রাখেন। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার সম্পূর্ণ করে তারা নির্বাচন দেবে। এখন তারা বলছে যে না, আগে সংস্কার করে এখন কতদিনে সংস্কার শেষ করবেন, কতদিনে নির্বাচন দিবেন। এখন আবার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে এগুলো তো মানুষের মধ্যে ধোঁয়াশার তৈরি করছে। রিজভী বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের পক্ষে ছিল, এখনো আছে। বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, বিএনপি এমন প্রত্যাশা করে বলেও জানান রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার ও নির্বাচন দুটোই জরুরি। কেউ নতুন রাজনৈতিক দল করতে চাইলে তাকে স্বাগত জানায় বিএনপি। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বিএনপি শিক্ষা কমিশন গঠন করবে বলেও জানান তারেক রহমান। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি সমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রমনা রাজনৈতিক শক্তির মধ্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র করছে একটি মহল। আমাদের মধ্যে অবশ্যই ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে। আমাদের সবার উদ্দেশ্য একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা। পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে অযাচিত ভুল বোঝাবুঝির কারণে যাতে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা হুমকির সম্মুখীন না হয়, এ ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের ছাত্র তরুণরা রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। এইসব তরুণরাই গত 1.5 দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি। তারা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি। বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। ঐক্যে যারা ফাটল ধরাতে চায় তাদের ষড়যন্ত্র প্রতিহত করারও নির্দেশ দেন তারেক রহমান। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে।
নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, রামপুরায় সড়ক দুর্ঘটনার যে ঘটনাটি ঘটেছে সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন আর কারণ কি ছিল? নুসরাত, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদিকে জানাতে চাই যে রামপুরায় কিছুক্ষণ আগে এখানে যে সার্জিস নামের একটি ছেলে, তার বাবা একজন রিক্সা চালক, এবং সে আসলে রাস্তা পারাপারের সময়, এবং সে এখানে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো, তার বয়স 14 বছর। সে রাস্তা পার হওয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন যে রমজান নামের যে গাড়ি রয়েছে, এবং আমি যদি দেখাতে চাই এই গাড়ির নাম্বারটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ব 157540। এই গাড়িটি আসলে তাকে চাপা দিয়ে তার দুটি পায়ে অকেজো করে দেয়, এবং অকেজো করতে ছেলেটির অবস্থা খুব মুমূর্ষ অবস্থা। ছেলেটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানি রাখি, এই ঘটনার পরপর কিন্তু বিক্ষুব্ধ জনতা আসলে কিন্তু পুরো রাস্তাটা মানে একদম ঘিরে রেখেছে, যার ফলে কিন্তু পুলিশ প্রশাসন থেকে অন্য যে বিষয়গুলো রয়েছেন, মানে যারা আসলে সাধারণ নাগরিকরা রয়েছেন, তারা কিন্তু পুরো সড়ক অবরোধ করে রেখেছেন। এবং অবরোধ করে রাখার ফলে মানুষজন কিন্তু আসলে এই যে যাতায়াতের যে ভোগান্তি সেটি কিন্তু হচ্ছে। এখানে ইতিমধ্যে কিন্তু এই যে স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন, এবং এই মানে যাতে মানুষের ভোগান্তি না হয় সেটি যেমন একদিকে চেষ্টা করছেন, অন্যদিকে পাশাপাশি যে আসলে এই দুর্ঘটনার শিকার হয়েছে তার পরিবারের সাথেও আসলে কথা বলছেন। এবং এই বিষয়টি সুরাজুরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আমরা যেটা দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, অনেক জনগণ কিন্তু এখানে জটলা বেঁধেছিল, সড়ক অবরোধ করেছিল, সেটাকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করছে। এবং শুধু আপ্রাণ চেষ্টাই নয়, আমাদের এখানে একজন কর্মকর্তা রয়েছে, পুলিশ কর্মকর্তা, আমরা যদি কথা বলতে চাই তার সাথে, আমরা যদি একটু তার কাছে জানতে চাই যে এই ঘটনার পরে আসলে অবস্থাটা কি। তো সবকিছু মিলে তো একটু আমি আপনার কাছে জানতে চাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে যে ছেলেটি মারা গেছে তার বিষয়ে আসলে আপনাদের কি পদক্ষেপ নিয়েছেন, আমরা একটু জানতে পারি। আপনার একটু লাইনে থাকেন, আমি একটা মিনিট ওই যে একটা সাক্ষাৎকার দিচ্ছি, হ্যাঁ একটা মিনিট লাইনে থাকেন। আমরা যতটুকু জানতে পেরেছি, পথচারী নাম হচ্ছে সারজিৎ, 14 বছর বয়স। রাস্তা পার হওয়ার সময় রমজান গাড়িটা মেরে দিয়েছে, এর মধ্যে তাকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে আমরা এতটুকু জানতে পেরেছি আর কি। সড়ক অবরোধ করেছে জনগণ, সেক্ষেত্রে মানে কিভাবে এটা মানে এই সমাধানটা টানছেন? আমাদের এখানে লোকজন ছিল না, আমরা আর কিছু ফোর্স নিয়ে আসছি, আমরা চেষ্টা করতেছি রাস্তাটা যেন স্বাভাবিক করা যায়। থানার লোকজন শুধু কি স্বাভাবিক হলে হবে নাকি যে দুর্ঘটনার শিকার হয়েছে তার ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে প্রশাসনের পক্ষ থেকে? পদক্ষেপ হবে, তার বিরুদ্ধে মামলা হবে, পরবর্তীতে আইনানুগভাবে যেভাবে প্রসেসিং আছে ওইভাবেই চলবে। আর নুসরাত, আপনি শুনতে পাচ্ছিলেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য তারা কিন্তু জানিয়েছেন, এবং এখানকার মানুষজন একটাই কথা যে যেসব গাড়িগুলো চলছে এইসব গাড়িগুলোর বিরুদ্ধে যেন সংশ্লিষ্ট প্রশাসন কঠোরভাবে কঠোরতম পদক্ষেপ নেয়, তাহলে আর কোনো মায়ের সন্তানের বুক এভাবে যেন খালি না হয় বা কান্নায় ভারাক্রান্ত না হয়, সেই বিষয়টি তারা স্পষ্ট করে জানিয়েছেন। তো নুসরাত, এটাই ছিল আমার কাছে সর্বশেষ। তবে সড়ক অবরোধ কিন্তু এখনো চলছে, পুলিশ শত চেষ্টা করেও এটা আসলে নিয়ন্ত্রণে আনতে পারছে না। নুসরাত, এটাই ছিল আমার কাছে রামপুরা এলাকা থেকে সর্বশেষ খবর। নুসরাত। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রামপুরা সড়ক থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছি পরের সংবাদে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে ছাই ব্যবহার করেছিল। তিনি বলেন, দলটি মনে করেছিল গণতন্ত্রের প্রয়োজন নেই, শুধু উন্নয়ন হলেই চলবে। সকালে দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। দীর্ঘ 20 বছর পর দিনাজপুরে কর্মী সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্মেলন ঘিরে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল গোরে শহীদ বড় ময়দান।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বিগত আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মানুষের সাথে প্রতারণা করেছিল বলে অভিযোগ করেন। দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে, ভাই বোনদেরকে, কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে। 90 বছরের বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি। এরকম একটি তাণ্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছেন? তারা রোডের বদলে বাস উপহার দিয়েছে। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি। মানবিক এবং আইনের শাসন গড়তে অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এরা কারা? জনগণ এদেরকে চিনে নেই। আমরা বলছি বিচার হতে হবে, এই বিচার আমরা দাবি করি। এর আগে সমাবেশের শুরুতে অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে কর্মীদের দিক নির্দেশনা দেন স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা। নতুন মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সীসাডালা প্রাচীরের মতো এগিয়ে যাব ইনশাআল্লাহ। আরো ইমানে বলে উজ্জীবিত হইতে হবে। নিজের জীবনে ইমানের জীবনকে ইমানের রঙে রঙিন করতে হবে। এদিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচনের আগেই আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার দাবি করেন। সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামায়াত ইসলামী সে সময় দেবে, তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে। জনগণ এটা দেখতে চায়। মাহবুব সৈকত, মাই টিভি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, 2024-এর ছাত্র জনতা অভ্যুত্থান ব্যর্থ হতে দেয়া যাবে না। রাজধানীর বাইরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়কালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। মাহফুজ আলম বলেন, বিএনপি, জামায়াত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে থাকবেন, আর সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল দল প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবে। যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। আশুলিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ কনভেনশন হলে ৮ম জাতীয় যুব সম্মেলন অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, 2024-এর মুক্তিযুদ্ধ থেকে পিছলে পড়লে আরেকটি প্রজন্ম অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা দেশকে ভালোবাসতে শিখেছে, এই মাটিকে ভালোবাসতে শিখেছে, ফ্ল্যাগকে সম্মান করতে শিখেছে, ওরা এবার দেশটাকে গড়বে। এদিকে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সকল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পৃক্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেন, বিগত দিনের সকল অপবাদ মুছে ফেলে প্রান্তিক পর্যায়ে টিআর, কাবিখা ও কাজের বিনিময় খাদ্যসহ সকল প্রকল্পের সঠিক বরাদ্দগুলো টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে। যেগুলি অধিকতর জনসম্পৃক্ত, জনগণের কল্যাণে লাগবে, সেই ধরনের কাজগুলো যেন তারা অগ্রগতি হিসেবে গ্রহণ করে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আওয়ামী লীগ চোর ও দুর্নীতিবাজ হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিতি করিয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া তিনি আরো বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হবে নিজের পায়ে কুড়াল মারার মতো। আবু সাইদুপুর আরো একটি রিপোর্ট।
রাজনৈতিক শুদ্ধাচার ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে কার্যকরী নির্বাচন ব্যবস্থা সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ঢাকা মহানগরের উত্তরের উদ্যোগে আয়োজন করা হয় নগর সম্মেলন 2025। আমরা চাই এবার যে আন্দোলন হয়েছে এর মাধ্যমে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। অন্য কোন মানব রচিত আইন এই জমিনে আল্লাহর জমিনে আমরা চলতে দেব না। আগামীর বাংলাদেশে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্মভিত্তিক ধর্মনিরপেক্ষ সকল রাজনৈতিক দল একসাথে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ চোর ও দুর্নীতিবাজ হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে আমরা দেখেছি। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের নিজেদের পায়ে একটা গ্রাম্য কথা আছে, কুড়াল মারা। এই কুড়াল নিজেদের পায়ে নিজেরাই মারব। আসলে ভালো কিছু আশা আমরা আসলে করতেও পারবো না, দেখতেও পারবো না। অবস্থিত মাই টিভি, ঢাকা। পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, হাসিনা সরকারের একটাই অবলম্বন আছে, তা হলো গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেওয়ার সময় নেই। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট সিজন 3 অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই খুঁটির উপরে দাঁড়িয়ে এখন তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছে। 18 দিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে তাকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ছেলের বাসায় থেকে পরবর্তী স্বাস্থ্যসেবা নেবেন বিএনপি নেত্রী। এর আগে যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম.এ মালেক জানান, তারেক রহমানের বাসায় পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান, শর্মিলা রহমান এবং 3 নাতনির সঙ্গে থাকবেন খালেদা জিয়া। বাসা থেকে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলবে। মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। সন্ত্রাস ও পেশি শক্তির প্রভাব সহ নানা কারণে দীর্ঘদিন ধরে রাজনীতি বিমুখ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতিতে মূল দলের নোংরা হস্তক্ষেপ, ছাত্র সংসদগুলো পরিকল্পিতভাবে অকার্যকর করে রাখা সহ নানান বিষয়কে সামনে এনেছেন শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনতে গঠনমূলক এবং জবাবদিহিতা নির্ভর সাংগঠনিক কাঠামো তৈরির উপর জোর দেন শিক্ষার্থীরা। এসএম আরিফের বিশেষ রিপোর্ট। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। 52 থেকে 90 দেশের বিভিন্ন ক্রান্তিকালে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্ররা। তবে দলীয় হস্তক্ষেপ, লেজুর বৃত্তি, সন্ত্রাস ও পেশিশক্তির প্রভাবে দিনকে দিন কলুষিত হয়ে ওঠে ছাত্র রাজনীতি, যে কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ হয়ে ওঠে রাজনীতি বিমুখ। 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষার্থীদের মাঝে পুরনো শঙ্কা কাটেনি। আসলে ছাত্র রাজনীতি কিরকম হয়, কিরকম একটি ক্যাম্পাসে একাধিক ছাত্র সংগঠন যখন নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কাজ করে, সেইটার সৌন্দর্যটা কি, সেটা আমাদের এই প্রজন্মটা, দীর্ঘ 17 বছরের যে প্রজন্মটা দাঁড়িয়েছে, তারা মোটেই এ সম্পর্কে কোন ধরনের ধারণা রাখে না। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ছাত্র রাজনীতি নিয়ে মিসকনসেপ্ট তৈরি হয়েছে। এখন যদি একটা দলীয় সরকার আসে, তাহলে কি ওই যে ছাত্র উইংটা দলেরই পারপাস সার্ভ করবে, তার তো এটার বাইরে কোনো গোল নাই। এখন দেখেন একটা ছাত্র সংগঠন কিন্তু তার নেতা পর্যন্ত সে নির্বাচন করতে পারতেছে না, তার নেতাটা উপর থেকে ফিক্স করে দেওয়া, তাইলে এখানে ছাত্র সংগঠনের মানে কি? তবে সবকিছু মিলে হতাশ নন শিক্ষার্থীরা। তাদের মতে ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর ছাত্র সংগঠনগুলোকে আন্তরিক হওয়া দরকার। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অবশ্যই এই ছাত্র রাজনীতি বা ছাত্র নেতা তৈরির সূতিকাগার। এটাকে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে সকল ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে নিয়মিতভাবে এটাকে অনুষ্ঠিত করতে হবে। ছাত্র দল আসুক, ছাত্র শিবির আসুক, ছাত্র জামায়াত আসুক, আমার যায় আসে না। আমি চাই ঢাকা ইউনিভার্সিটি একটা ওই যে ভিপি যেটা,
সেটা যেন থাকে যে সবার জন্য অংশগ্রহণ থাকতে পারে। শিক্ষার্থীদের রাজনীতিতে অনীহার বিষয়টি গত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে বলে স্বীকার করে ছাত্র সংগঠনগুলো। ছাত্র নেতারা জানান, অল্প সময়ে এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। বাজে কালচার তৈরি হয়েছে ছাত্র রাজনীতি, এটার অন্যতম কারণ হচ্ছে নিয়মিত ছাত্র সংসদে ইলেকশন না হওয়া। ফলে ছাত্র সংগঠনের লিডার সে ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে যায়, সে কাউকে টর্চার করে, সে কাউকে পিটায়, সে ভয় পায় না যে এটা দিয়ে শিক্ষার্থীরা ফুসে উঠতে পারে, বরং এখানে তারা আরও মানে হুমকি দিয়ে সে এখানে পুলকিত হয়। যদি নিয়মিত ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদ ইলেকশন হয়, নেতারা বাধ্য হবে শিক্ষার্থীদের কনসার্ন শুনতে। আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের সেই ট্রমা আস্তে আস্তে যেভাবে কাটছে এটা কেটে উঠবে এবং ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীরা আমাদের ইতিবাচকভাবে সাড়া দেবে। হয়তোবা অনেকেই রাজনীতি করবে না, কর্মী থাকবে, সমর্থক থাকবে, কিন্তু বিগত 15.5 বছরের যে রাজনৈতিক কালচার সেটা বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না। সঠিক সময়ে ছাত্র সংসদ নির্বাচন এবং এর ধারাবাহিকতা থাকলে শিক্ষার্থীদের ছাত্র রাজনীতিতে অনীহা সৃষ্টি হতো না বলেও মনে করেন ছাত্র নেতারা। শিক্ষার্থীদের রাজনৈতিক মানস বিকাশে সুস্থ রাজনীতি এবং গণতন্ত্র চর্চা সম্পন্ন ক্যাম্পাস আবশ্যক। তাই দলীয় লেজুরবৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি চালু হওয়া অতীব জরুরি। সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রগতিশীল সুস্থ রাজনীতির ধারা এবং এর মানোন্নয়নে কাজ করা এখন সময়ের দাবি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। বছরের শুরুতেই শতাধিক পণ্য ও সেবার উপর শুল্ক কর বৃদ্ধি করলেও সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন করে ঔষধ, রেস্তোরাঁ, ওয়ার্কশপ এবং মোবাইল সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে আবারও প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। রাজস্ব বাড়াতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারের এমন সিদ্ধান্তে কর আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না মনে করেন অর্থনীতিবিদরা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। গত 9 জানুয়ারি সিগারেট, হোটেল, রেস্তোরাঁ, ইন্টারনেট, কোমল পানীয় সহ শতাধিক পণ্য ও সেবার শুল্ক ও কর বৃদ্ধি করে অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 13 দিনের মাথায় নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে আসে এনবিআর। ওষুধ, রেস্তোরাঁ, ওয়ার্কশপ ও মোবাইল সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে পুনরায় প্রজ্ঞাপন জারি করে রাজস্ব বোর্ড। পূর্বে ঔষধ শিল্পের উপর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ছিল 2.4%, যা বাড়িয়ে করা হয় 3%। নতুন প্রজ্ঞাপনে বর্ধিত ভ্যাটের হার প্রত্যাহার করে পুনরায় 2.4% ফিরিয়ে আনা হয়েছে। এদিকে রেস্তোরাঁ শিল্পে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে করা হয় 15%। পর্যালোচনা করে তারকা হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে এনবিআর। তবে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডারে ভ্যাটের হার 15% থেকে কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। মোটর গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপের উপর ভ্যাট 5% বাড়িয়ে করা হয় 15%। তবে মালিকদের আন্দোলনের চাপে তা আগের জায়গায় ফিরিয়ে আনা হয়। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় নতুন করে সম্পূরক শুল্ক 3% বৃদ্ধি করে এনবিআর। বিভিন্ন সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়। বিশ্বের সকল দেশের তুলনায় বাংলাদেশে ভ্যাটের পরিমাণ সবচেয়ে কম জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, রাজস্ব বাড়াতেই ভ্যাট বাড়িয়েছে সরকার। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। মিডল ইনকাম কান্ট্রি যদি দেখি আমরা, আমাদের ট্যাক্স সবচেয়ে কম। ভুটান, নেপাল, বার্কিনা ফাসো, তারপর আইভরি কোস্ট দেখা সব। এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। এদিকে বছরের প্রথমেই শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট করের হার বাড়িয়ে দেয় শিল্প কারখানায় বিনিয়োগ কমার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংকুচিত হয়ে আসবে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। সব মিলিয়ে যেটা মোটা দাগে সেটি হলো যে বিনিয়োগের খরচটা বেড়ে যাবে এবং বিনিয়োগটা নিরুৎসাহিত হবে। এই মুহূর্তে এমনিতেই বিনিয়োগ কম, যে প্রাইভেট ইনভেস্টমেন্ট একেবারে লো। এই অবস্থায় যেহেতু এই পণ্যগুলোর দাম বেড়ে গেছে, তো চাহিদাটাও কমে গেছে এবং কমে যাওয়ার কারণে ব্যবসা বাণিজ্য সংকুচিত হচ্ছে এই খাতে এবং একই সঙ্গে এটার যে বিনিয়োগ সেটাও নিরুৎসাহিত হচ্ছে। বর্তমান অর্থনীতির নাজুক পরিস্থিতিতে পণ্যের উপর শুল্ক বৃদ্ধি নিত্য পণ্যের উপর প্রভাব পড়বে বলেও মনে করেন তিনি। এখন সমস্যা হচ্ছে কি, যে যতটুকু কর বাড়ানো হলো, যেহেতু পুরো সিস্টেমটা অটোমেটেড না, তো এটার কারণে কিন্তু ওই পরিমাণে আসলে রাজস্ব আদায় হবে না। অনেকেই কিন্তু কর ফাঁকি দেবে, কিন্তু পুরো দাম যে বৃদ্ধি সেটা কিন্তু ভোক্তার উপর চলে যাবে। ইতিমধ্যেই অনেক পণ্যের এবং সেবার কিন্তু দামটা বেড়ে গেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
সুইজারল্যান্ডের দাভোসে 4 দিনের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টা 7 মিনিটে তাকে বহন করে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস 4 জন সরকার বা রাষ্ট্রপ্রধান, 4 জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘের মতো শীর্ষ সংস্থার 10 জন প্রধান নির্বাহী, 10 জন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, 9 আয়োজিত অনুষ্ঠান, 8টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও 2টি অনুষ্ঠানে যোগ দেন। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ভোরে এই ঘটনা ঘটে। হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। হাবিলের পরিবার জানায় ভোর 3:30টার দিকে সীমান্তে জমিতে কাজ করার সময় তাকে গুলি করে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল 7টার দিকে বিএসএফ এর গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে বলেও জানান তিনি। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী নাজমাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ঘটনায় এখনও কেন ভারতের হাই কমিশনারকে ডেকে এর জবাব চাওয়া হলো না, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তারা। বিকেলে নাজমাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও সমাবেশে একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, এদেশের মানুষ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। এ সময় দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। আমরা গতকাল দেখেছি 28 বছর বয়সী মহিলা নাজমাকে, যাকে বেঙ্গালুরুতে ধর্ষণের পরে নাশা করলে হত্যা করা হয়েছে। আমরা তাদের এই ভারতীয় আগ্রাসন কখনোই মেনে নিব না। আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে জানি, ভারতকে ছাড়া চলতে জানি। কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলো। দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। মেঘলা আকাশ এবং ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া শীতের অনুভূতি বাড়িয়েছে কয়েক গুণ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আজ দেশের 2 জেলায় তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে বিরাজ করছে। এর মধ্যে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 6টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে নেমে আসে। ঠিক একই সময় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে 30 তারিখের পর সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।